যায় তো মাল্টিপল ডেটাবেসে তো কানেকশন করা যায়। যাই হোক, আমরা প্রথমে আজকে আমরা শিখবো মাস্টারিং। ওকে, মাস্টারিং শিখবো, মাস্টার পেজ কনসেপ্ট। আমি টেমপ্লেট দিয়েছিলাম, কিছু দিয়েছিলাম না, একটা না 4টা টেমপ্লেট, একটা ফোল্ডার দিয়েছিলাম যার ভিতরে 4টা ফাইল আছে, খুলে দেখেন না সম্ভবত। ওটাও টেমপ্লেট, ওটাও একটা প্রজেক্টের টেমপ্লেট আর কি। একটা প্রজেক্টের ভিন্ন ভিন্ন পেজ, ভিন্ন ভিন্ন পেজের ডিজাইন কেমন হবে সেটা ওখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি ব্লগ সাইটের মোস্টলি, কিন্তু আমি আজকে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে ব্লগ, তাই না? ফ্রেমওয়ার্ক দিয়ে ব্লগ, আর আমি টেমপ্লেটগুলো দিয়েছি ব্লগেরই, আর ওই 4টার মধ্যে থেকে আমরা যে কোনো একটা চুজ করবো। অথবা আপনারা যদি ব্লগ টেমপ্লেট এনে থাকেন, যদি আমার পছন্দ হয় দেন সেক্ষেত্রে সেখান থেকে আমি নিতে পারি। রাইট, আনেন নাই তো কেউ, তাই না? আমাদের গত দিনের প্রজেক্টটা কি ছিল? ব্লগ ব্যাচ 10, জাস্ট ওয়েলকাম টু কোডিংনেটর এরকম আসছিল না? এই তো আমরা এখানে যা করার চেষ্টা করব, প্রথমে একটা টেমপ্লেট বসানোর চেষ্টা করব। আগে চুজ করে নিই যে আমরা কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করব। এনার্জি বক্সটা ভালো না? এনার্জি বক্স না, এটাই অনেকে সাপোর্ট করে। এটা লাস্ট ব্যাচের মোটামুটি এটা আমাদের তালা ট্রেনিং এ ইউজ করা হয়েছে লাস্ট সেমিস্টারে। গ্রিন টেমপ্লেট যেটা আরেকটা আছে, এটা কেমন? না, এটা বেশি ভালো না, না হ্যালো হ্যাঁ বলেন। বেসিক কি নিয়েছিলেন? আচ্ছা, আপনি কত টাকা প্যাকেজটা নিয়েছেন? হ্যাঁ, আপনি তো পাবেন, বেসিক প্যাকেজই দেওয়া আছে, এটা আপনার পাওয়ার কথা। একটু তাহলে দেখতে হবে, আপনি একটু ইমেল করেন আমাদের, আর যদি কোনো সমস্যা হয় আমি বেসিসে আছি, চলে আসবেন, চলে এসে ওখান থেকে যদি ক্রিয়েট করতেই সমস্যা হয় সেটা আমি দেখে দেবো। কোনো সমস্যা নেই, আসেন। হ্যাঁ, না, এটা হচ্ছে, এটা একটা কোম্পানি সাইট আর কি, কোম্পানি পোর্টফোলিও সাইট। এটা ই কমার্স টাইপের না, কোম্পানির একটা পার্টিকুলার কোম্পানি, সফটওয়্যার কোম্পানির যে সাইট, সফটওয়্যার কোম্পানিগুলো এখন কিন্তু ব্লগ মেনটেন করে, অথবা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি এটা ইউজ করে থাকে। আচ্ছা, এটাও তাহলে নিচ্ছি না। প্রেস, এটা ফিং টাইপের না, কালারটা চোখে লাগে না, স্টার্টিংটা এটাই নিব না। এনার্জি বক্স, অনেক সুন্দর সুন্দর ব্লগ টেমপ্লেট আছে যেটা আপনারা ডাউনলোড করতে পারেন। ওকে, টেমপ্লেটিং কোডও কিছুটা শিখে নেবেন, আর ওর মধ্যে ব্লগও করবেন। ব্লগের প্রচুর টেমপ্লেট আছে কিন্তু। যাই হোক, আমি এনার্জি বক্স নিয়ে কাজ শুরু করছি, এবং এনার্জি বক্সটা প্রথমে আমরা আমাদের ডিজাইনে দেওয়ার চেষ্টা করব। আমরা শিখবো কি মাস্টার পেজ কনসেপ্ট, তাই না?
আমরা শিখবো হচ্ছে মাস্টার পেজ কনসেপ্ট, এবং মাস্টার পেজ কনসেপ্টে এই যে বিষয়টা আমি একটু বলে নেই যে মাস্টার পেজের ইস্যুটা কি। আমার এখানে 5টা পেজ আছে, 5টা HTML পেজ, এবং 5টা HTML পেজের ভেতরে সবগুলো পেজেই উপরে হেডার আছে, মেনু আছে, সাইড বার আছে, কন্টেন্ট আছে, মানে সবগুলো পেজেই সবগুলো কোড আছে, তাই না? খুলে দেখেন যে 5টা পেজ আছে সবগুলো পেজেই সবগুলো কোডই আছে। বাট আমরা যখন এই সাইটে মেনু লিংক গুলো চেঞ্জ করছি, এই পোরশনটা কি কমন না? উপর থেকে শুরু করে রাইট, ফুটার এবং এই বারটা কমন। চেঞ্জ হচ্ছে কি কন্টেন্ট। এখানেই অ্যাকচুয়ালি ওই মাস্টারিং কনসেপ্ট, যে আমরা যখন কোনো লেআউট করব, আমরা যখন প্রজেক্ট করতে যাব, চেষ্টা থাকবে যেন কোড রিইউজ করার। আমাদের চেষ্টা থাকবে কি, আমাদের এই যে মেনু বারটা এরকম, এটা আমার মেনু, এখানে একটা বড় বক্স আছে, এই টাইপের না, এরকম একটা অবস্থা, নিচে একটা ছোট ফুটার আছে, এখানে সম্ভবত বক্স আছে আর কি। আচ্ছা, এই যে টেমপ্লেটটা যার ম্যাক্সিমাম পোরশন সেম, এই জায়গাটা ডিফারেন্ট, রাইট? প্রত্যেকটা পেজের জন্য ডিফারেন্ট হচ্ছে। তো কোড রিউজ বলতে মাস্টার পেজের মেইন যে কনসেপ্টটা হচ্ছে একটা পেজ সকল কোড নিয়ে থাকবে, মানে এটা 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 সব থাকবে। বাট এই যে জায়গাটা এখানে বসবে কি ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্ট পেজ কন্টেন্ট আসবে এবং সেটা এখানে এসে ডিসপ্লে হবে। লাইক আমার চেঞ্জ করা দরকার ফুটারে কোনো একটা কিছু, মাস্টারে গিয়ে চেঞ্জ করে দিলাম। সব পেজ তো নেই, পেজ তো একটাই মেইন, আর ভেতরে যে ছোট ছোট অংশগুলো এটা একটা কি সাব পেজ আকারে এর ভেতরে আসে। সাব পেজ গুলো অবভিয়াসলি আমাকে তৈরি করে রাখতে হবে। সাব পেজ গুলোর মধ্যে থাকবে কতটুকু, এই অংশের কোড, ওখানে কি হেড, বডি, এগুলো দরকার আছে? কোনো কিছু দরকার নেই, বোঝা যাচ্ছে? শুধু এই অংশের এখানে যতটুকু এক্সিকিউট হবে সেই অংশের কোডগুলো থাকবে এই লোকেশনে, রাইট? সুবিধাটা কি, আমি কোড রিইউজ করছি, কোনো চেঞ্জ করতে হলে খুব সহজেই 100টা যদি আমার সাবপেজ হয়, অনেকগুলো মেনু লিংকস, বড় বড় ওয়েবসাইটে, তাই না? ওদের তালা ট্রেনিং এ প্রায় 50টার উপরে লিংক আছে। আলাদা আলাদা যদি পেজ হতো, তাই না, 50টা পেজে গিয়ে চেঞ্জ করতে হতো। এখানে আমি একটা পেজে গিয়ে চেঞ্জ করলে সব জায়গায় ইফেক্ট হবে, রাইট? এবার আসি, এই পেজ সাইটে যখন একটা ব্রাউজারে আসবে, যখন আমার একটা পেজ লোড হয়ে ডান হয়ে যায়, তখন কি হয়, ওই পেজটা যতক্ষণ না কেটে দিচ্ছি ব্রাউজার তার মেমোরিতে ধরে রাখে, ক্যাশ করে ফেলে। বেশি করে এই কাজটাকে মোজিলা, তাই না? আই করে না, গুগল ক্রোম করে, সাফারি করে, অপেরা করে, রাইট? তো যখনই আপনি এই পুরো পেজটা ক্যাশ হয়ে যাবে, ভিন্ন ভিন্ন পেজে যখন যাচ্ছেন, কমন ইস্যু পেলে এটা ক্যাশ থেকে নেবে, আর ডিফারেন্ট কোনো ইস্যু পেলে সেটা এসটিটিপি থেকে নেবে। তো এই পেজটা অনেক দ্রুত এক্সিকিউট হবে না? বোঝা যাচ্ছে? অনেক বেশি ফাস্টার হবে। যদিও এখানে যদি অনেকগুলো ইমেজ, অ্যাডস, ফুটারে অনেক অ্যাডস আছে, অনেক ইমেজেস আছে, প্রথমবার আসতে একটু সমস্যা হয় বা সময় নেবে, বাট তারপর থেকে দ্রুত এক্সিকিউট হবে। মাস্টার পেজের এটা বেনিফিট আর কি। আর আমি তো বললামই, রিইউজ হচ্ছে, এডিটিং সবকিছু আমাদের সহজ হয়ে যাচ্ছে। তার মানে আমি আমার এই টেমপ্লেটটার উপরে কোডিং এর যে বলতে পারেন যে লজিক, সেটা ইমপ্লিমেন্ট করব, রাইট? সব সময় কিন্তু সব জায়গাগুলো একরকম থাকবে না। যে লাইক আমি কোনো পেজে সাইড বার মেনু চাইতে পারি, কোনো পেজে ওই সাইড বারের না মেনু ওইটা না আছে, ডিফারেন্ট আরেকটা মেনু চাইতে পারি। লাইক এখানে আছে স্পন্সর, সাইড বার নেই, স্পন্সর আছে, স্পন্সর নেই, সাইড বার আছে। সবগুলো পেজের জন্য আমার এই এনার্জি বক্সের যে ইমেজ বক্সটা আছে, এখানে কোনো এই বক্সটাই নেই, এক্সাম্পল হিসেবে বলছি, এটাও চাইতে পারি। সো এই বিষয়গুলো আজকে আমরা
দেখব যে প্রথমে একটা পেজ তৈরি করে নিব এবং মাঝখানের জায়গাটা ভেরিয়েবলাইজ করে ফেলব। তার আগে একটা টেমপ্লেটের ডিজাইন কিভাবে আমরা বসাবো, তাই না? তো এই যে কোডগুলো কোথায় যাবে? মাস্টারের কোডগুলো ভিউ এর মধ্যে, একজন বলেছে ভিউ এর মধ্যে আমরা যে পেজটা করেছি সেই নাম অনুযায়ী। ওকে, পরের বিষয় পরে আসবে, বেশ পরে আসবে। পিছিয়ে দিতে বলবেন। ওকে, আমরা দেখি আমাদের প্রজেক্টে কি অবস্থা। আপনাদেরও লিখতে হবে, ভয় নাই, আপনারাও লিখবেন। দেখেন না ওদের ভিউজ এর মধ্যে কত ফাইল তৈরি হয়েছে। এটা অ্যাডমিন পার্টের জন্য ওদের ফাইল তৈরি করতে হয়েছে, এটা ফ্রন্ট এন্ড পার্টের জন্য ফাইল তৈরি করতে হয়েছে। এটা ওদের সেকেন্ড প্রজেক্ট ই কমার্স, ওদের ব্লগও কমপ্লিট হয়ে গেছে। ওদের ক্লাস আর বেশি নেই, ওদের তিনটা ক্লাস। এরপরেই আপনারা প্রজেক্টও তো করবেন এটা দিয়েই, প্রতি মাসে আমাদের ক্লাস হবে 12টা করে। হিসাব করেন কতদিন লাগবে, আমাদের তো 16-17টা চলছে, 12টা করে ক্লাস হবে যদি ক্লাস ক্যান্সেল না হয়। সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। স্লট ফ্রি পেলেই আমরা ইয়ে করবো, মেকআপ করে ফেলবো। আচ্ছা, এই যে ওয়েলকামের মধ্যে আমরা একটা পেজ লোড করেছিলাম গতদিন এবং নাম বলেছিলাম হোম, রাইট? আচ্ছা, আমি রুলস অনুযায়ী যদি করি, ভিউ এর মধ্যে হোম করেছিলাম, হোমটাকেই আমি একটা ফাইলের নাম দিয়ে চেঞ্জ করে ফেলছি, মাস্টার। হ্যাঁ, আমি হোমটাকে চাইলে ডিলিট করে দিতে পারতাম না? ডিলিট করে দিয়ে নতুন করে মাস্টার নামে পেজও তৈরি করতে পারতাম, একই কথা। আচ্ছা, মাস্টার করলাম। আমার এনার্জি বক্সের ডিজাইনটা এখানে আনা দরকার। সো এই ইনডেক্স HTML এর কোডটা আমি নিয়ে নিব। না, এটা এনার্জি বক্স না, এনার্জি বক্স এইটা। ইনডেক্সের টোটাল কোডটা নিয়ে প্রথমে পেস্ট করে দিব কোথায়, আমার যে master.php আমি করছি, আপনারা দেখেন এটা আমি করতে দিব আপনাদের। কোড এটা রিমুভ করে দিয়ে আমি এই কোডটা পেস্ট করে দিলাম। ওকে, HTML এর কোডটা, পুরো কোডটা, বাট ফাইলটার এক্সটেনশন কি দিলাম, ডট। CSS তো পাওয়ার কথা না, CSS ইমেজ এগুলো কি পাওয়ার কথা? পাওয়ার কথা না। তো আমরা যেটা করি যে এখান থেকে এই যে ইমেজ, JS এবং CSS এগুলো লাগবে, কোথায় রাখবো? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? বাট আমি গতদিন একটা কথা বলেছি যে ভিউ এর মধ্যে PHP এক্সটেনশন ছাড়া অন্য কোনো এক্সটেনশনের ফাইল রাখা যাবে না, রাইট? তো এগুলোকে রাখতে হবে অ্যাপ্লিকেশনের বাইরে। অ্যাপ্লিকেশনের বাইরের জায়গাটার নাম কি? রুট, প্রজেক্ট রুট বা বেস। এই জায়গাটাকে আমি বলছি আমাদের বেস। htdocs এর মধ্যে
ব্লগ ব্যাস 10 এই জায়গাটাকে আমি বলছি প্রজেক্ট রুট বা বেস। কিছুক্ষণ পর থেকে দেখবেন আমি বেস ইউআরএল ফাংশন বলে একটা ফাংশন আছে, বেস ইউআরএল। এটা ইউআরএল হেল্পার লোড করেছি না, ওর মধ্যে ডিফাইন করা আছে। ওই ফাংশন কল করলে আমি যেখানেই থাকি না কেন এখানে চলে আসবে। আমি অনেক ভেতরে কোথাও এক জায়গায় আছি, ফ্রেমওয়ার্কটার মধ্যে অনেক ফ্লট দেখা যাচ্ছে না, আমি যেখান থেকেই কল করি না কেন আমি এখানে চলে আসবো। থেকে বলা হচ্ছে কি বেস বা প্রজেক্ট রুট। আমি এখানে পেস্ট করলাম, দেখেন ইমেজ আর জেএস অলরেডি ফোল্ডারে আছে। ওকে, সিএসএস টা আমরা একটা ফোল্ডারে নিব একটু পরে, বাট এখানে পেস্ট করলে আমরা প্রাথমিকভাবে সিএসএস টা পেয়ে যাব। রাইট, সবই পেয়ে গেলাম। এরপর যদি আমি এই পাথটা চেঞ্জ করি সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, তাই না? হ্যাঁ, লিঙ্কটা চেঞ্জ করতে হবে, সিএসএস এর মাধ্যমে ম্যাক্সিমাম ইমেজ দেওয়া, ইমেজের পাথগুলো চেঞ্জ করতে হবে। সো এটা আমাকে অবশ্যই যত রিসোর্স থাকবে সবগুলো কিন্তু এখানে পেস্ট করলে চলবে না, ফোল্ডার করে করে রাখতে হবে। ইমেজগুলো ইমেজেস ফোল্ডারে, সিএসএস গুলো সিএসএস ফোল্ডারে, আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে, এভাবে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখন দেখেন আমি যখনই সিএসএস এর পাথটা চেঞ্জ করে নিলাম ফোল্ডারে, সে কিন্তু আর লিংক পায়নি। যাই হোক, আমি এখান থেকে সিএসএস ফোল্ডারের লিংক ঠিক করে দিলাম, সিএসএস স্ল্যাশ পেয়েছে। বাট ইমেজগুলো কি পেলো? সিএসএস এর মাধ্যমে যে ইমেজগুলো ছিল, নরমালি যেমন এইচটিএমএল দিয়ে ইমেজ সেগুলো পেয়েছে, বাট সিএসএস এর মাধ্যমে যে ইমেজগুলো দেয়া ছিল সেগুলো কিন্তু পায় নাই, কারণ পাথটা চেঞ্জ হয়ে গেছে না। আগে সিএসএস এর ফোল্ডার ছিল বাইরে, ডাইরেক্ট ইমেজকে কল করতো, এখন সিএসএস এর ভেতরে সিএসএস ফাইলটা চলে গেছে, বলে পাথ চেঞ্জ হয়ে গেছে না। নরমালি শিখেছিলাম যে ফোল্ডারের ভেতরে থাকলে বের হওয়ার উপায় কি, ডট ডট স্ল্যাশ। তো ওই চেঞ্জটা আমাদের সিএসএস ফাইলে গিয়ে করে নিতে হবে। সিএসএস তো আমরা এখানে পাবো না, সিএসএস ফোল্ডারে পাবো। এই যে এখানে অনেকগুলো সিএসএস আছে, এই যে ইমেজ কল করা আছে না, ইমেজ কল করা আছে, এটা রিপ্লেস করে দিতে হবে আমাদের এখন। আচ্ছা, আমি রিপ্লেস করছি। ফাইন্ড এন্ড একবার আমরা দেখেন, তারপরে আপনারা করেন, প্রবলেম হলে আমি আপনাদের হেল্প করব। হ্যাঁ, আমি শেষ করে আবার রিপিট করব। কি ছিল এখানে? এটা তো আন্ডু করা যাবে না, যাবে? আন্ডু করা তো যাবে না। কি ছিল? আমি এই সিএসএস ফাইলটা রুটে ছিল, সামান্য একটা চেঞ্জ করেছি, তাই না? এই যে ফোল্ডারটা ছিল না, এই আমি কি করেছি, ডিজাইনের যে টেমপ্লেটটা ছিল আমাদের, টেমপ্লেটে যাই ফার্স্ট। টেমপ্লেটটা কই, ভালো করে খেয়াল করেন, প্রয়োজনে লিখে রাখেন। ওকে, এই যে এইচটিএমএল ফাইল, এই কোডটা আমি কপি করে কোথায় দিলাম, আমাদের যে master.php সেখানে দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় কাজটা কি, যেহেতু এর ইমেজ সিএসএস এবং জেএস ইউজ করেছে, এই ইমেজ জেএস এবং সিএসএস কপি করে কোথায় নিয়ে গেলাম, আমাদের প্রজেক্টের ব্লগ ব্যাস 10 এর রুট ফোল্ডারে এনে পেস্ট করে দিয়েছি। সিএসএস আছে, ইমেজ আছে, জেএস আছে, রাইট? আচ্ছা, আমি পাথটা চেঞ্জ করেছিলাম, ওটা ঠিক করে দেই। ডিজাইনটা পেয়ে গেল, তাই না? তো প্রথম কাজ কি, এইচটিএমএল গুলো মাস্টার পেজের ভিতরে এনে কপি করে পেস্ট করে দেওয়া, আর ইমেজ জেএস আর সিএসএস প্রজেক্ট রুটে পেস্ট করে দেওয়া। এর বাইরে কিছু করেছি? এর বাইরে কিছু করি নাই। তবে রুলসটা কি, মেইন রুলস হচ্ছে যে ফোল্ডার গুলো আমরা একটু অর্গানাইজ ভাবে সাজিয়ে রাখবো, ফাইলগুলো এলোমেলো ভাবে রুটে রাখবো না। ফাইলগুলো যে টাইপের ঠিক মিনিংফুল একটা নাম দিয়ে তার মধ্যে রাখতে হবে। তো ফাইলের টাইপটা কি, সিএসএস,
তাই না? আমি মিনিংফুল একটা ফোল্ডার নেম দিচ্ছি সিএসএস। আপনারা যখন ওই এইচটিএমএল করেছেন তখনও তো এভাবেই করেছেন, তাই না? স্টাইলগুলো কি সিএসএস ফোল্ডারে রেখেছেন না? যখনই আমি এটাকে সিএসএস ফোল্ডারে নিলাম তখন কিন্তু দুইটা প্রবলেম হলো, এক এইচটিএমএল এর সঙ্গে লিংক, আর একটা কি সিএসএস এর সঙ্গে লিংক, দুইটাই চেঞ্জ হয়ে গেল না? একটু রেসপন্স করতে হবে। এইচটিএমএল এর সঙ্গে লিংক চেঞ্জ হয়ে গেছে, সিএসএস এর মানে ইমেজের সঙ্গে লিংকটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইচটিএমএল এর সঙ্গে লিংকটা কিভাবে ঠিক করব? এর সামনে যদি আমি সিএসএস স্ল্যাশ বসিয়ে দেই তাহলে লিংকটা পেয়ে যাবে। দেখেন লিংকটা পেয়ে গেল। হ্যাঁ, এটা তো আমি লোড দিয়েছিলাম, লিংক পেলো, বাট ইমেজের লিংকটা তো পায় নাই, কারণ এলোমেলো হয়ে গেছে, কারণ সিএসএসটা আগে বাইরে ছিল। ইমেজ কল করতে কিভাবে? ইমেজেস স্ল্যাশ ইমেজ নেম, বাট এখন কল করতে হবে কিভাবে? এখন আমাদের সিএসএসটা পাবে কিভাবে? সিএসএস এর ভেতর থেকে যে ইমেজগুলো কল হচ্ছে, এই ইমেজগুলো কি করতে হবে? এভাবে কি পাবে? পাওয়ার তো কথা না, আমাকে কি করতে হবে? ডট ডট স্ল্যাশ, তার মানে আমি একটা ফোল্ডার বাইরে যাব, সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে গেলাম, দেন ইমেজের নাম বললাম, দেন ফাইলের নাম বললাম। তো এইভাবে পেয়ে গেলাম না? হেডার ইমেজ বসে গেছে, বোঝা যাচ্ছে? কোন প্রজেক্ট থেকে? আমি তো সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই যে এখানে পাবেন, যেখানে অ্যাপ্লিকেশন আছে সেখানে সিএসএস একটা জায়গা চেঞ্জ করলেন না, যে হোমের জায়গা দিয়ে দিলেন মাস্টার, ফুল পেজটা এন্টার করলেন, এটা কন্ট্রোলারের মধ্যে। হ্যাঁ, এটা আমি চেঞ্জ করেছি, আমার সবগুলোতেই চেঞ্জ করতে হবে, অনেকগুলো জায়গাতে ইমেজ কল করা আছে। হ্যাঁ, এই সবার সামনে কি দিয়ে দিতে হবে? ডট ডট স্ল্যাশ দিয়ে দিতে হবে, যতগুলো জায়গাতে আছে। এই যে ডট ডট স্ল্যাশ, যতগুলো জায়গাতে ইমেজ কল করা আছে, ওকে, যতগুলো জায়গাতে ইমেজ কল করা আছে সবার সামনেই এই ইমেজের ইউআরএলটা দিয়ে দিতে হবে। 3 জায়গায় আছে, 3 বা 4 জায়গায়, তাই না? 3 বা 4 জায়গায় আছে। 21 30 21 30, হ্যাঁ 47, আর নেই তো, আর আছে? আর নেই। কই 51 এ থাকলে ওখানে দিয়ে দিতে হবে। কই 51 পেছনের দিকে? হ্যাঁ, অবভিয়াসলি ওখানে তো দিতেই হবে। যেখানে যেখানে আছে তার সামনে ডট ডট স্ল্যাশ বসিয়ে দেবেন। এই যে ডট ডট স্ল্যাশ বসিয়ে দিলাম। হ্যাঁ, রিপ্লেস করা যায়। 35 যেখানে যেখানে আছে রিপ্লেস করে দিতে হবে। ওকে, আমি রিপ্লেস করে দেখাচ্ছি। যেখানে থাকবে অলরেডি সব জায়গায় রিপ্লেস হয়ে যাবে। আমি আন্ডু করে নিচ্ছি, দেখেন আন্ডু করে নিলাম না? রিপ্লেস করবেন কিভাবে? ইমেজেস স্ল্যাশ যদি এরকম পাই, ইমেজেস তারপরে স্ল্যাশ, এটা সিলেক্ট করার পর আপনি এডিট বলে রিপ্লেসে যাবেন। আচ্ছা, ভিউ থেকে রিপ্লেস ইন ফাইন্ড ইন প্রজেক্ট, রিপ্লেস ইন প্রজেক্ট। আচ্ছা, ফাইন্ড করে নেই আগে। স্কোপ কি এখানে? ফাইল নেম প্যাটার্ন, ফাইল না করে একবারে রিপ্লেসই করি, রিপ্লেস ইন প্রজেক্ট। দেখেন আমি ফাইন্ড করব কি দিয়ে? ইমেজেস স্ল্যাশ দিয়ে, আর বসিয়ে দিব কি? ডট ডট স্ল্যাশ ইমেজেস। ঠিক আছে, এটা বসাবো। এটার পরিবর্তে বসাবো কি নিচেরটা? আমি ফার্স্টে ফাইন্ড করলাম, 5টা জায়গায় পেয়েছে সিএসএস ফাইলের মধ্যে, 5টা জায়গাতে পেয়েছে। আমি রিপ্লেস বলছি, রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে যদি 100টাও থাকে একবারে রিপ্লেস হয়ে যাবে, বাট প্যাটার্নটা যেন ঠিক থাকে। আপনি কি দিয়ে ফাইন্ড করছেন অন্য কোনো জায়গার সাথে যেন মিলে না যায়। অন্য কোনো ট্যাগ আকারে যদি ইমেজ থাকে, আমি যদি শুধু ইমেজ দিতাম তাহলে কিন্তু একটা ভুল হওয়ার চান্স থাকতো।
রাইট? ইমেজ নামে HTML এর অ্যাট্রিবিউট আছে, CSS এর অ্যাট্রিবিউট আছে, তাহলে এই জন্য আমি পাশে গিয়ে দিয়ে দিলাম স্ল্যাশ, রাইট? এই তো আমাদের রিপ্লেস হয়েছে। এলোমেলো করে ফেলতে পারে পুরো। হ্যাঁ, তাহলে কোন পেজে গেছে পুরো প্রজেক্ট? তো অন্য কোনো বিষয়টা তো চেক করেন, এত হওয়ার কথা না। দেখেন এখন আমার সব জায়গাতেই ইমেজ আছে, এটা বসিয়ে ফেলেন তো আপনারা সবাই। ভিউতে একটা পেজ নেবেন, আমি দেখেন কি করেছি, আমার ভিউতে অ্যাপ্লিকেশনের ভিউয়ের মধ্যে একটা পেজ তৈরি করেছি যার নাম master.php। ওখানে আমাদের টেমপ্লেটের index.html এর কোড নিয়ে এসে পেস্ট করে দিয়েছি, আর CSS ইমেজ জেএস প্রজেক্টের রুটে রেখে দিয়েছি। এই যে মাস্টারের নামটা ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে ভিউয়ে মাস্টারের নামটা বসিয়ে দিয়েছি আমরা। এর আগের দিন কি ছিল, হোম, যেটা লোড করছিল, ওখানে ওয়েলকাম টু কোডিগনেটর লিখে রেখেছিলাম। এখন একটা পেজ তৈরি করেছি কি মাস্টার, যার নামটা আমি এখানে দিয়ে দিলাম, প্রথম পেজ হিসেবে এটাই আসবে। ওকে, তাহলে এটা একটু শেষ করেন। আচ্ছা, তো ভিউ একটা ফাংশন যার একটা ভিউ ফাংশনের ফার্স্ট যে প্যারামিটারটা এটা কি ছিল, মাস্টার, রাইট? যেটা একটা পেজের নাম ভিউ এর মধ্যে দেওয়া আছে। আর এই মাস্টার পেজের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু পাস করতে চাই, মাস্টার পেজে তো শুধু ধরো টেক্সট লেখা আছে, তাই না? কন্টেন্ট যদি ডাইনামিক কোনো কিছু, লাইক আমি ডেটাবেস থেকে কোনো কিছু এনে আমার হোম পেজে ডিসপ্লে করাবো, রাইট? তাহলে কি এই কন্ট্রোলার থেকে ভিউ এর দিকে ডাটা পাঠাতে হবে না? ভ্যালু তো পাঠাতে হবে, রাইট? বোঝা যাচ্ছে না? লাইক আপনি এরকম চাচ্ছেন, এখানে একটা আপনার প্রোফাইল দেখাচ্ছে, আপনার ইমেজ, আপনার নাম ধাম সবকিছু দেখাচ্ছে। এটা কোথায় রাখা আছে? ডেটাবেসে। আমি যখনই প্রজেক্টে আসলাম তখনই এখানে দেখাবে সেটা। তার মানে কি ডেটাবেস থেকে তুলে এনে কোনোভাবে এই মাস্টার পেজের মধ্যে আমাকে পাস করতে হবে, তাই কি না? মাস্টারে পাস করতে হবে না? আচ্ছা, যদি না বুঝি আগে এগিয়ে যায়, তাই না? আচ্ছা, আস্তে আস্তে বোঝা যাবে। এখন ভিউ যে ফাংশনটা মূলত এর তিনটা প্যারামিটার। প্রথম প্যারামিটারটা হচ্ছে ফাইল নেম স্ট্রিং, দ্বিতীয় প্যারামিটার হবে একটা অ্যারে যার মাধ্যমে আপনি ডাটা পাস করবেন কোথায়, আপনার ভিউ এর মধ্যে। শুধু মাস্টার না, আমি ভিউ এর মধ্যে যে কোনো পেজের নাম এখানে লিখতে পারি, সেটাই লোড হবে, রাইট? যে কোনো জায়গায় যদি আমি ডাটা পাস করতে চাই ভিউ ফাংশনের থ্রুতে, প্রথমে ফাইল নেম, তারপরে অ্যারে নেম, ভেরিয়েবল আকারে না, আমি বলছি কি অ্যারে আকারে আপনি ডাটা পাস করবেন। আমাদের এখানে অ্যারেটার নাম কি, তাহলে আমার ফাইলটা অ্যারেটার নাম হচ্ছে ডাটা। এখন ডাটাটা চলে যাবে মাস্টারে, ঠিক আছে, গেলেও কি কাজ করবে, কোথায় ডিসপ্লে করবে, কি ডিসপ্লে করবে, কোনো কিছুই তো হচ্ছে না, রাইট? রুলস কিন্তু ফ্রেমওয়ার্কের রুলস বলছি, ভিউ কিন্তু ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ফাংশন। তো আমি যে পেজটা লোড করতে বলেছি সেটা লোড করেছে, আমি একটা অ্যারে পাস করেছি যার ভেতরে একটা ইন্ডেক্সের নাম হচ্ছে মেইন কন্টেন্ট। ওকে, এই রুলসটা খুব ভালো মতো মনে রাখবেন যে অ্যারে নাম যে কোনো কিছুই হতে পারে। অ্যারের ইন্ডেক্সের যে নামগুলো, আমি যদি ওই অ্যারেটাকে কোনো পেজের মধ্যে পাস করি, পেজের মধ্যে গিয়ে এই ইন্ডেক্সগুলো হয়ে যাবে এক একটা করে ভেরিয়েবল। প্রত্যেকটা ইন্ডেক্স কি হবে, একটা করে ভেরিয়েবল। আমি যদি এখানে ইন্ডেক্স রাখি 10টা, তাহলে 10টা এই নামেই ভেরিয়েবল হবে, অটোমেটিক ভেরিয়েবল আকারে পাওয়া যাবে কোথায়, মাস্টার পেজের মধ্যে। তো মাস্টারে গিয়ে আমি যদি ওই মেইন কন্টেন্ট ভেরিয়েবলটা এখানে ইকো করে দেই, PHP ইকো ডলার মেইন কন্টেন্ট, তাই না? আমি বলেছি যে যতগুলো ইন্ডেক্স হবে সবগুলো কি হবে, একটা একটা করে ভেরিয়েবল। ওকে, নাইস। এবার লোড দেই, কত আসছে এখানে, মনে আসছে না? আচ্ছা, আমি ওয়েলকামে যাই, এর ভ্যালুটা যদি
রাইট, আমি বাড়িয়ে দিয়েছি। আমি যা দিচ্ছি তাই তো আসবে, এটা তো এক্সপোনেনশিয়াল, রাইট? বিগ নাম্বারকে এক্সপোনেনশিয়াল, পিএসপি এখন এটাকে এই ফরম্যাটেই দেখায়। আগে যা দিতেন সেই নাম্বারেই দেখাতো, এখন এক্সপোনেনশিয়াল নাম্বার এসে দেখায়। আর আমি কি বুঝতে পারছি, আমি যে ভ্যালু দিব সেই ভ্যালু আকারে এটা আসবে, কেন? ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে একটা স্ট্রিং পাঠাই, হ্যালো, আমি যা লিখবো স্ট্রিং আকারে সবই তো এখানেই আসবে, রাইট? এতটুকু কি বোঝা গেল? আমি একটা অ্যারে নিয়েছি, অ্যারের একটা ইন্ডেক্স নিয়েছি, ইন্ডেক্সটার নাম বলেছি কি মেইন কন্টেন্ট। এটা যে কোনো কিছুই হতে পারে। যখনই আমি মাস্টারের মধ্যে কোনো ভ্যালু পাস করতে চাইবো, অ্যারেটা সেকেন্ড প্যারামিটার আকারে দিয়ে দিব। এবং ভ্যালুটা কিভাবে পাবো? ইন্ডেক্সগুলো ভেরিয়েবল আকারে। স্ট্রিং সেকেন্ড প্যারামিটার হচ্ছে অ্যারে, থার্ড প্যারামিটার হচ্ছে বুলিয়ান। ওইটা আমি কিছুক্ষণ পরে বলবো। হ্যাঁ, তাহলে সব পেজের জন্য কি আমরা অ্যারে দিয়ে এইভাবে রেখে দিব ডাটাগুলো, আমি এখানে জাস্ট কল করে দিব। রাইট রাইট। এখন আমার এখানে তো এই এতটুকু লেখা থাকবে না, আমার এখানে থাকার কথা কি অনেক টেক্সট, যেটা আমি কেটে নিয়ে রেখে দিলাম অন্য কোথাও। আমি যদি চাই যে হোম কন্টেন্টের যে কোডগুলো আছে সেই কোডগুলো ওখানে গিয়ে বসবে। আমি তো যে আলাদা করে রাখলাম না একটা অংশের কোড, ওটা একটা পেজের মধ্যে রেখেছি। আমি যদি এখন মনে করি যে ওই পেজের ভেতর থেকে কোডগুলো আমি নিয়ে আসবো এবং আমি মেইন কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেটা পারি, রাইট? এবং সেটা যদি করতে পারি তাহলে তো ওই জায়গায় কি হয়ে যাবে, এই পেজগুলো এখানে ডিসপ্লে করবে, মানে এই পেজের কন্টেন্টই ওখানে গিয়ে ডিসপ্লে করবে, তাই না? তো দেখি পারা যায় কিনা। না, ওই আলাদা আলাদা অ্যারে দেওয়ার দরকার নেই, একটা অ্যারেই মেনটেন করা সম্ভব হবে। দেখেন আমি এখানে যা করছি এটা আর একটু ভালো করে খেয়াল করেন। আমি যে পেজের কোডটা রিড করতে চাচ্ছি, আমি কোনো একটা পেজের কোড রিড করতে চাচ্ছি, আমি ডিসপ্লে করাতে যাচ্ছি না। একই ফাংশন পেজ ডিসপ্লেও করাতে পারে, ভেতরের কোড রিডও করাতে পারে। আবারও বলছি, ভিউ ফাংশন অত্যন্ত পাওয়ারফুল। সে একটা পেজকে ডিসপ্লেও করাতে পারে, আবার সে ওই পেজের কোডগুলো রিড করতে পারে। পেজকে ডিসপ্লেও করাতে পারে, লাইক আমরা ডিসপ্লে করাচ্ছি না, জাস্ট পেজের নাম বলছি, একটা অ্যারে দিচ্ছি, সে ডিসপ্লে করে দিচ্ছে। আবার ওটাকে ডিসপ্লে না করে পেজের কোডগুলো আমি রিড করে নিতে পারি, জাস্ট ভেতরে যে কোডগুলো আছে সেটা সে আমাকে দিয়ে দেবে। ওকে, এটা করার জন্য আমাকে পেজের নামটা বলতে হবে হোম আন্ডারস্কোর কন্টেন্ট। এই পেজের মধ্যে তো আমরা আপাতত কোনো কিছু পাঠাচ্ছি না, সো সেকেন্ড প্যারামিটারটা কি নাল? হ্যাঁ, না দরকার নেই। সেকেন্ড প্যারামিটার নরমালি কি হয় অ্যারে, বাট আমি শেষ, হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ বলবো আস্তে আস্তে। সেকেন্ড প্যারামিটারটা কি একটা অ্যারে, আমি যদি নাল না দেই, যে লাইক আমি না দিয়ে এটা লিখেছি কি ট্রু, থার্ড প্যারামিটার হতে হয় ট্রু, বাট ট্রুটা কি এখন থার্ড প্যারামিটার? বোঝা যাচ্ছে? এখন বলেন হোম কন্টেন্ট এটা কততম প্যারামিটার? ফার্স্ট। আর ট্রু, বাট ভিউ এর বুলিয়ান প্যারামিটারটা হবে থার্ড। এটা রুলস। বুলিয়ান প্যারামিটার যেটা আসবে তিনটা প্যারামিটার, একটা হচ্ছে স্ট্রিং, একটা অ্যারে, আর একটা হচ্ছে বুলিয়ান। তো আমি যদি লিখি হোম কন্টেন্ট, এটা তো ঠিক আছে স্ট্রিং, আমার সেকেন্ড প্যারামিটারটা কি হতে হবে? একটা অ্যারে, বাট আমার হাতে কোনো অ্যারে আছে ভেতরে দেওয়ার জন্য, তার মানে ওটা কি হবে? ব্ল্যাঙ্ক, নাল। থার্ড প্যারামিটার হবে কি ট্রু, বুলিয়ান। আমি যখনই কোনো বুলিয়ান প্যারামিটার দিব, এই পেজটাকে সে আর লোড করবে না, ওই পেজের ভেতরের কোডগুলো সে রিটার্ন করবে। ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, যে কোডগুলো আছে এটা রিটার্ন করে কার মধ্যে রেখেছে? মেইন কন্টেন্টের মধ্যে লিখেছে। আর মেইন কন্টেন্টের মধ্যে যখন গেছে, এটা তো ভেরিয়েবল, এর ভেতরে চলে গেছে সব। আর ভেরিয়েবলটা কোথায় লিখে আছে? মাস্টার পেজের মধ্যে লিখে আছে, ইকো করা আছে। সো এখন আগের অবস্থায় চলে আসার কথা না? আসে?
প্রথমে পেজের নাম, দ্বিতীয়টা কোনো অ্যারে, আর 3 নম্বরটা ফলস করে দিলে আর দেখাবে না রাইট? না, ফলস করলেও দেখাবে। কেন ডেটাবেজ এর হঠাৎ করে আসলো কেন? দেখেন ফলস করলে কি অবস্থা, ফলস করলে দেখাবে, এই জন্যই বলছিলাম যে দেখেন রাইট। ফলস করলে কি হবে, ও এক্সিকিউট হয়ে যাবে ওই জায়গা থেকেই, সে মানে যেখান থেকেই সে ভিউ পাবে সেখানে সে এক্সিকিউট হয়ে যাবে। ট্রু করলে কি হবে, কোড রিটার্ন করে দেবে, স্পেসিফিক জায়গায় কল করে Right. দেখাবে না। এটা হবে। স্যার তাহলে তো আপনি এই ভিউয়ের ভিতরে আরো ইচ্ছা হলে ভেরিয়েবল নিতে পারেন। অনেকগুলো, আমি তো চেইনে যাচ্ছি না, আমি নর্মাল ফরম্যাটে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পেজের ভিতরে আরেকটা, এটার ভিতরে আরেকটা, অনেকগুলা ভিডিও সেকশন রাখতে পারেন। বোঝা গেল? তার মানে আমার কিন্তু এই জায়গাটা এখন ভেরিয়েবল, আমি এখন এখানে যে কোনো কিছুই দিতে পারি। ওকে, তাহলে এই অংশটুকু একটু শেষ করেন, তারপরে আমি পেজ বাই পেজ আগানোর চেষ্টা করব। স্যার এখানে কি কোনো কন্ডিশন দেওয়া সম্ভব? সব সম্ভব, এভরিথিং পসিবল। যে এটা ট্রু হলে তাইলে ওটা ওটাও দেখাবো, যে এটা আমি গাইড করে দিব, এটা আমি গাইড করে দিব, কিছুক্ষণ পরে আসবে, আস্তে আস্তে ম্যাচুরিটি চলে আসছে, তাই না? তো এই পেজটা লোড করে ফেলেন, হয়েছে? Good. আচ্ছা। মানে এটাই তো বললাম, ওরা আমাদের থেকে অনেক হায়ার লেভেলের আমরা দেখতেছি, দেখতে তো আমরা বুঝতেছি কিন্তু এরপরে কি আমরা ইনশাল্লাহ ভালো ভালো দেখতে হবে না। আচ্ছা, এবার আমরা দেখি যে কিভাবে মেনু লিঙ্কগুলো অ্যাক্টিভ করা যায়, একের অধিক পেজের যে কনসেপ্টটা, তাই না? তো আমি তো একটা পেজ মাত্র করলাম, তো আমি হোমে ক্লিক করলে তো এখানেই আসার কথা, তাই না? আমি যখন হোমের উপরে ক্লিক করব তখন এই পেজটাই ডিসপ্লে করার কথা। কারণ হোম বলতে আমরা যখনই আমাদের প্রজেক্টের উপর ক্লিক করছি তখন কোথায় যাচ্ছে, এখানে না? তাহলে আমি হোমে ক্লিক করলে যদি এই জায়গায় পাঠিয়ে দেই তাহলে তো সে আবার হোম পেজটা লোড করে নেবে, কারণ ইন্ডেক্সের মধ্যে চলে যাবে কোথায়, কনফিগে, দেন সব কিছু লোড করে রাউট থেকে ইন্ডেক্স ফাংশন, দেন আমার হোম লোড। আচ্ছা দেখেন, এটা আমরা মাস্টারে যাব, আমাদের যে হোম মেনু, তার মানে আমরা আগে হাইপারলিংক করতাম কি করে, যে হোমে ক্লিক করব, master.php লিখলে হোম চলে আসবে, এরকম কিছু না। এখন পেজের নাম লিখলে কিন্তু হবে না, আমি আগেই বলেছি, গত দিনে বলেছি যে প্রতিটা ভিউ পেজ লোড হবে কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে, রাইট? ডাইরেক্ট পেজের নাম লিখে দিলে সেটা কিন্তু লোড করতে পারবে না। লাইক আমি যদি এখানে বলি master.php, দেখেন সে এক্সপেক্ট করবে মাস্টার নামে কোনো একটা কন্ট্রোলার আছে, অবজেক্ট নট ফাউন্ড, রাইট? বাট আমি তো ওই পেজেই আছি, ওই ফাইলেই আছি না? আচ্ছা, সো এভাবে সে কাজ করতে পারবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে রুলস অনুযায়ী আগাতে হবে। সো প্রথমে পিএসপি দিব, একটু খেয়াল করেন আমি কি লিখছি। প্রথমে পিএসপি দিব, দেন ইকো লিখবো, ইকো লিখে আমি বলবো বেজ ইউআরএল, বেজ আন্ডারস্কোর ইউআরএল। আমি যখনই বেজ ইউআরএল, এটা ফাংশন অফ ইউআরএল হেল্পার, আমরা কি ইউআরএল হেল্পার নামে একটা হেল্পার অটোমেটিক লোডে লোড করে রেখেছি না, মনে আছে? অটো লোডে ইউআরএল হেল্পার নামে একটা হেল্পার আমি লোড দিয়ে রেখেছি। তো যখনই ইউআরএল হেল্পারটার মধ্যেকার বেজ ইউআরএল ফাংশন কল করব, আমরা কিন্তু config.php তে একটা জায়গাতে বেজ ইউআরএল দিয়েছিলাম, মনে আছে? আমাদের ডোমেইন নেম, ডোমেইনে আসার অর্থ কি, আমাদের হোম পেজে চলে আসা। আচ্ছা, ইকো দিয়েছি কেন, এই ফাংশনটা ওই ইউআরএলটা এখানে রিটার্ন করবে আর ইকো হয়ে যাবে। তাহলেই তো আমরা যখনই আমাদের হোমের উপরে ক্লিক করব, দেন আমার এই পেজটা লোড হবে। আমি যখনই আমার হোমের উপরে ক্লিক করব, আমার এই পেজটা লোড হচ্ছে, খেয়াল করেছেন? রাইট? তাহলে আমরা হোম পেজটা পেলাম। অ্যাকচুয়ালি এই পেজটা কিভাবে আসছে,
আমি যখনই বেস ইউআরএল এ যাচ্ছি, বেস থেকে ডিরেক্ট চলে যাচ্ছে কোথায়? অটো লোডে। তারপরে কি ডেটাবেস, রাউটস ওয়ে, ওয়েলকাম কন্ট্রোলারে। এখানে মানে প্রথম দিন যেভাবে আমি বোঝাচ্ছিলাম যে স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে এখানে চলে আসে না, তারপর চলে আসে কোথায়? ইন্ডেক্স ফাংশনে, সেটাকে লোড করে দেয়। রাইট? ওকে। সেকেন্ড যেটা, যে আমরা যদি আরেকটা পেজ তৈরি করতে চাই, আরেকটা পেজ এখানে আনতে চাই, যে লাইক আমি ইকো করেছেন বেজ ইউআরএল, নতুন করে আসেন, নতুন করে আসেন, পেজ লোড করে নেন। হয়েছে? এরকম করেন, এখানে কার্সার রেখে এন্টার দেন ফার্স্ট। দিয়েছেন? এরপরে হোমে কার্সার ধরে দেখেন নিচে লেখা আসছে কিনা, লোকাল স্ল্যাশ ব্লগ আন্ডারস্কোর আসছে এরকম কিছু? নিচে আসছে? এবার ক্লিক করেন। কেন ওটা আসবে কেন? স্ল্যাশ ইন্ডেক্স ডট এচটিএমএল। তাহলে আপনারা দেখেন, এখানে গিয়ে দেখেন, চেক করেন কনফিগের মধ্যে config ডট পিএসপি তে ইউআরএলটা কি আছে। এখানে সম্ভবত index ডট এচটিএমএল বসে আছে। না, config ফোল্ডারে config ডট পিএসপি এখানে কি এরকম আছে? হ্যাঁ। index ডট পিএসপি পেলেও আসবে। হ্যাঁ স্যার, ঠিকই তো আছে। এরকমই তো আছে। কি করেছেন? নিয়ে আসেন তো। অটো লোডে কি কাজগুলো করা আছে? কনফিগটাকে লোড করা আছে অটো লোডে? অটো লোডে কনফিগকে গিয়ে লোড করা আছে? কই আপনার? index.html কোথা থেকে আসে? এটা index.html কোথা থেকে local blog dash 10 index মাস্টার কোথায়? স্টাডি প্রো পেজ ইউআরএল স্ল্যাশ আপনি আপনি একটাতে কাজ করছেন আর একটাতে আমার যেটা মনে হচ্ছে সিজা বেস্ট অফ বেস্ট আমি এখানে লিখেছি কোথায় লিখেছি চেক করছি এক জায়গায়, কাজ করছি আরেক জায়গায়। এটা বুঝতে পারছেন? তাহলে ওইটা করলে সাইড বারে মেনু আছে, সাইড বারে মেনু আছে।
আচ্ছা আসে নাই ল্যাপটপ নিয়ে আসেন সাইড বারের মোবাইল লেখা রাখছে মেনু তো দেখলাম পুরো মেনু ঠিক করে ইন্ডেক্সটা টেস্ট হয়ে গেল সাইড বারের মোবাইল কি লেখা ইন্ডেক্সটা টেস্ট হয়ে গেল কোড কর কোথায় লিখতে মাস্টার কথা आपको बातें खाओ ये जीवन আচ্ছা এবার আমরা ভিন্ন একটা পেজের কাজ করতে চাই ভিন্ন একটা পেজ যে লাইক আমি যখন এই যে এই টেমপ্লেট অনুযায়ী হ্যাঁ হ্যাঁ একটু বলি সবাই যে সাইড বারে সম্ভবত কাজ করেছেন একটু দেখেন দুইটা জায়গায় হোম আছে মাস্টারে দুইটা জায়গায় হোম আছে একটা হচ্ছে এই মেনু নেভের এখানে আর একটা হচ্ছে মেইন কন্টেন্টের নিচে এই যে মেইন কন্টেন্ট যেখানে ইকো করেছি না তার নিচে আবার হোম আছে প্রবাবলি ওই জায়গায় কাজ করেছে আমি কয়েকজনকে দেখেছি যে এখানে কাজ করছে আর ডিসপ্লে লিংক ক্লিক করছে কোথায় উপরে গিয়ে একই ভুল সম্ভবত সবাই এই ভুলটাই করেছে হ্যাঁ হ্যাঁ ওকে এটা মেনুর হোম হ্যাঁ এটা মেনুর হোম এবার আমরা এই কাজটা করতে যাচ্ছি যে এখানে যেরকম সাপোর্টে ক্লিক করলে সাপোর্ট কন্টেন্ট আসে এই যে সাপোর্ট টু কোম্পানি নেম এই ভেতরের অংশটুকু তাই না আমি এই যে ভেতরের অংশটুকু চাচ্ছি রাইট ওই টেমপ্লেট থেকে এনার্জি বক্স টেমপ্লেট থেকে আমরা সাপোর্টের পেজটাকে কপি করে নিয়ে আসি সাপোর্টের পেজটা কত জানো ছিল লাইন নাম্বার 44 থেকে শুরু করতে হবে এই যে 44 থেকে আর্টিকেলের মধ্যে 44 থেকে শুরু করে হ্যাঁ এই যে এই অংশটুকু হ্যাঁ 44 থেকে শুরু করে 56 এই যে ডিপ ক্লোজিং এর উপর পর্যন্ত আবার আর্টিকেল থেকে নিতে পারেন ওকে 43 থেকে শুরু করে 57 ওকে এই মেইন বারের ভেতরে যতটুকু আছে এই যে মেইন বারটা তো এই পর্যন্ত মেইন বারের ভেতরের অংশটুকু আমি কপি করে নিচ্ছি এখান থেকে এবং এই অংশটা একটা পেজ আকারে তৈরি করে রাখবো কোথায় আমাদের যে ভিউজ আছে এখানে একটা ভিউ পেজ তৈরি করি পিএসপি ফাইল
আর নাম দিচ্ছি সাপোর্ট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হাসনাত বলো। হ্যাঁ আছি আল্লাহ দেখাতে আছি। এই তো আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে ভালো আছে। ভালো তো না? হ্যাঁ বেড়াতে হয়তো এই মাসে বাবু আসলে যাওয়া হবে না। যে আচ্ছা আমি একটা পেজ তৈরি করেছি সাপোর্ট ভিউ। এবার আমি যা চাচ্ছি যে আমি সাপোর্টের উপর ক্লিক করব, ওই পেজের কন্টেন্ট যেটা আমি কপি করে আনলাম ওই অংশটুকু ডিসপ্লে হবে আমার মেইন কন্টেন্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওই যে মাস্টার করে রেখেছি না, মেইন টেমপ্লেট বা মেইন কন্টেন্ট বলে রেখেছি সেই জায়গায়। সো আমি এবার কিভাবে ফাংশন কল করতে হয়, কন্ট্রোলারের ফাংশন, আমাদের তো হোমে ক্লিক করছি, বেজে গেলেই তো হোম লোড হবে, বাট এবার একটা ডিফারেন্ট পেজ আমরা লোড করব, রাইট? তো ডিফারেন্ট পেজ লোড করার জন্য একদম ফাংশন পর্যন্ত বলে দিতে হবে, কন্ট্রোলারের ফাংশন পর্যন্ত আমাকে বলে দিতে হবে। কিভাবে বলছি একটু খেয়াল করেন। প্রথমে লিখতে হবে বেজ ইউআরএল, php echo base URL। এরপরে লিখবেন, এরপরে কি আছে, index.php। এটা কি বেজ ইউআরএল এর পরে কাকে হিট করবে, index.php। এরপর স্ল্যাশ দিয়ে লিখতে হবে কন্ট্রোলারের নেম। আমাদের কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলারের নাম কি, ওয়েলকাম। আমাদের কন্ট্রোলারের নাম এখন পর্যন্ত একটাই কন্ট্রোলার আছে, তার নাম ওয়েলকাম। এরপরে লিখতে হবে ফাংশনের নাম, যে ফাংশন এই পেজটাকে লোড করবে। ফাংশনের নাম লিখছি লাইক সাপোর্ট। আমি মেনুর সঙ্গে মিল রেখে লিখছি, আমার মেনুর নাম কি সাপোর্ট না? তো আমার ইউআরএল এ ডিসপ্লে করবে সাপোর্ট, বাট আমার পেজ যেটা ডিসপ্লে হচ্ছে মাঝখানে এসে তার নাম কি সাপোর্ট আন্ডারস্কোর ভিউ। যে কোনো নাম হতে পারে, আমি মিল রেখে করছি, বাট এই নামটা যে কোনো কিছুই হতে পারে, আপনার ইচ্ছে মতো হতে পারে। তার মানে আমি ইউআরএল ডিসপ্লে করছি একরকম, আমার পেজ এক্সিকিউট হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু, রাইট? আচ্ছা তাহলে এই ফাংশনটা, এটা কিন্তু একটা ফাংশন নেম হবে। আবারও বলছি, প্রথমটা বেজ ইউআরএল, তারপরে কি index.php, তারপর এটা হচ্ছে কন্ট্রোলার নেম, এটা রুলস, আর এটা হচ্ছে তার ফাংশন নেম। তো ফাংশনটা আমরা তৈরি করব কোথায় গিয়ে, এটা বাদ দিয়ে দিব, এটা নেক্সট ক্লাসে দেখবেন আমরা index.php মাঝখান থেকে সরিয়ে ফেলছি। অপটিমাইজড ইউআরএল তৈরি করার জন্য মাঝখানে index.php ইউআরএল এ রাখা হয় না। তো আমরা আজকেই করব না, আজকে করতে গেলে একটু ভজঘট লাগতে পারে। আমি নেক্সট ডেতে আস্তে করে index.php কে বাদ দিয়ে দিব। যখন আমি আরেকটা বিষয়, যে একটা স্পেসিফিক ফাইল আছে যার মাধ্যমে ফাইল প্রোটেকশন করা যায়, অ্যাক্সেস ডিনাই করা যায়, রাইট, রিরাইট করা যায়, তো সেই বিষয়গুলো আসবে আস্তে আস্তে। তার একটা ফেজ আমি শুরু করব। সো কন্ট্রোলারের নাম কি, ওয়েলকাম। এখানে একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন, ফাংশনের নাম কি সাপোর্ট। সো সাপোর্ট ফাংশনটার মধ্যে অলমোস্ট সেম হবে, সেম 100% সেম, শুধু একটা জায়গায় কি নাম চেঞ্জ হবে। হোম কন্টেন্টের জায়গায় কি হবে, এই তো আপনারা চিনে গেছেন, সাপোর্ট ভিউ। হোম কন্টেন্টের জায়গায় আমি লিখে দিলাম সাপোর্ট ভিউ। খেয়াল করেন কাজ করে কিনা। হোম কন্টেন্টের জায়গায় সাপোর্ট আন্ডারস্কোর ভিউ, এটা তো না, এইটা লোড দিচ্ছি, এটা আমার হোম, রাইট? এবার সাপোর্টে ক্লিক করি, তো মাস্টার পেজ তো সেভই করি নাই, কাজ করবে কি করে? সাপোর্টে ক্লিক করি, হ্যাঁ কাজ করার কথা তো, এই যে হ্যাঁ এটা হওয়ারই কথা। না
অনেকের অনেক ধরনের এরর আসে, আমারটা ঠিক আছে, আমার এরর আসে নাই। কন্ট্রোলার নেমটা যে ছিল ওয়েলকাম, ওটা চেঞ্জ করা মানে কি কোনো কিছু হয়? না আমি চেঞ্জ করি নাই। এটা কোনো একটা কনফিগারেশন আপনার আপনি চেঞ্জ করবেন কেন? আমাদের কন্ট্রোলার তো আপাতত একটাই, তাই না? ওটা তো চেঞ্জ করার দরকার নেই। আপনি কি চেঞ্জ করে ফেলেছেন নাকি? না আমি তো কাজটা করি নাই সেই ইউআরএলটা মানে ইনডেক্স দিনাই এটা অ্যাকচুয়ালি প্রথমে আসবে আপনার ডোমেইন নেম, পেজ ইউআরএলটা কি ডোমেইন নেম, এরপরে আপনাকে রাউট করার কাজে কি আছে ইনডেক্স। অলওয়েজ রুটের মধ্যে একটা ইনডেক্স থাকে, আদারওয়াইজ সে রাউট করতে পারে না। তারপরেরটা হবে কি কন্ট্রোলার নেম, এটা রুলস। আর যে পেজটা লোড করছি কোনো একটা ফাংশনের মাধ্যমে লোড করতে হবে, পরেরটা হচ্ছে তার ফাংশন নেম। এরকম আসছে কিনা? এরকম আসলেই ঠিক আছে, আর যদি এরর আসে তাহলে গন্ডগোল আছে। আসে নাই? আপনার কি আসে? অবজেক্ট নট ফাউন্ড, পেজ নাম আর ফাংশন নেম মিলে নাই। সাপোর্ট মানে আপনি ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে সাপোর্ট নামে কোনো ফাংশনই লিখেন নাই। লিখছি স্যার। ফাংশনের নাম এস ইউ, দুইটা ইউ লিখেছেন দেন। আচ্ছা, এই যে সিএসএস টা পেল না, এর পেছনে কারণ আছে। সিএসএস টা না পাওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা যখন সিএসএস কল করেছি তখন কিন্তু অ্যাবসলিউট পাথ দেই নাই। সিএসএস টা যখন কল করেছি তখন কিন্তু অ্যাবসলিউট পাথ দেই নাই, শুধু সিএসএস ফোল্ডারের নাম লিখে দিয়েছি, সে পেয়ে গেছে। পাথটা অ্যাবসলিউট করে দিতে হবে। কোথায় আছে আমার ফাইলটা, পুরো বেস পাথ ধরে দিতে হবে। তার মানে যেখান থেকে সিএসএস কল হয়েছে ওখানকার সামনে বেস ইউআরএলটা ইকো করে দিতে হবে। আমাদের যে একটা ফাংশন আছে না বেস ইউআরএল, এই যে বারবার লিখছি, আমি বলেছিলাম যে 100 টাইমস এটা ইউজ করতে হবে। সো master.php তে যান এবং এই জায়গাগুলোতে যেখানে যেখানে সিএসএস জেএস এগুলো আছে সব বেস ইউআরএল লিংক করেন, বেস ইউআরএল লিখে ফেলেন। ইকো করব সাপোর্টটা পারবো হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। ডাটা মেইন কন্টেন্ট সাপোর্ট, পেজের নাম কি? শুধু সাপোর্ট। আচ্ছা, যেখান থেকে কল করেছেন সেই মাস্টারটা কই? মাস্টার এই যে স্পেস কেন ঠিক হয়ে যাবে। দেখেন এখানে কি হবে, পিএসপি ইকো বেস আন্ডারস্কোর ইউআরএল, পিএসপি ইকো বেস ইউআরএল সিএসএস এর সামনে লিখে দিতে হবে। তাহলে এরপর থেকে যখন আপনি কাজ করবেন তখন ঠিক থাকবে। হোমে ঠিক আছে, সাপোর্টে ক্লিক করছি, এখানেও ঠিক আছে, রাইট? বাট এই যে এখানে ইমেজ টিমেজ গুলো এখান থেকে হারিয়ে গেছে না, দেখাচ্ছি। কিন্তু এই একটা জিনিস বুঝি নাই, যেটা হচ্ছে আপনি ইনডেক্স পেজটা মাস্টার পেজের ভিতরে আসলে ওটা বলছি, সাপোর্ট পেজটা কিভাবে এই মাস্টার পেজের ভিতরে এসে শো করে? দেখেন ওয়েলকামে যান, মেইন কন্টেন্টের মধ্যে এখন কোন পেজটা দিয়েছি? সাপোর্ট পেজ। সাপোর্ট অবভিয়াসলি ওর কন্টেন্টই তো এখানে চলে আসবে। এর আগের বার দিয়েছিলাম কি হোম কন্টেন্ট, মেইন কন্টেন্ট ভেরিয়েবলের ভ্যালু হচ্ছিল। এখন সাপোর্ট ভিউয়ের যে কোডগুলো সেটা চলে আসবে মেইন কন্টেন্টে, অবভিয়াসলি তার ভ্যালুটাই ওখানে ডিসপ্লে হবে। হ্যাঁ সাবধান, বুঝলাম বিসিসে আছি, বাট আমি আধা ঘন্টার মধ্যে চলে যাবো। চলে আসেন পেজ নট ফাউন্ড কোথায়? মাস্টার পেজে যেখানে আচ্ছা, মাস্টার পেজে সিএসএস কল করার সময় ইকো করে দিব, এর সামনে ইকো থাকবে কি? স্যার সেম জিনিসটা কি জাভাস্ক্রিপ্ট গুলোর সামনে বলতে? হ্যাঁ দেন জাভাস্ক্রিপ্ট যদিও এখানে কাজ করছে না। এর এইচটিএমএল পেজের ভেতরে যতগুলো জায়গাতে ইমেজ আছে, দেখেন এই যে ইমেজগুলো আছে না, এ দেখেন আমাদের এখানে সুন্দর একটা সার্চ বক্স আছে। হোমে গেলে সার্চ বক্সটা দেখা যায়, সার্চের ইমেজ, এবং সার্চ বক্সটাও সুন্দর থাকে। এখানে গেলে এটা কি সাবমিট করে চলে আসে না? তার মানে এই যে ইমেজটা, এখানে যে ইমেজ কল করা আছে এখানেও কি বসাতে হবে? বেস ইউআরএল। মানে যতগুলো জায়গাতে ফ্রন্ট এন্ডে
সিএসএস এর মধ্যে না, কিন্তু ফ্রন্ট এন্ড এইচটিএমএল এ যতগুলো জায়গাতে ইমেজ পাথ দেওয়া আছে সেই ইমেজ পাথগুলোতে আপনি কি ইউজ করবেন, এই বেস ইউআরএলটা, যেখানে বেস ইউআরএল পেজ নট ফাউন্ড বলার অর্থ হচ্ছে আপনি যা করতে চেয়েছেন পারফেক্ট হয় নাই, কারেক্ট হয় নাই। আপনি হয়তো ফাংশনের নাম ভুল লিখেছেন অথবা লিঙ্কটা ভুল লিখেছেন, মানে নামের একটু গরমিল হয়েছে, ঠিক আছে? তো এটা সাপোর্ট আর এটা হোম। এবার একটু খেয়াল করি, আমরা আরেকটা জিনিস একটু করে দেখার চেষ্টা করি। আমরা গতদিন কনফিগের মধ্যে একটা এক্সটেনশন দিয়েছিলাম, মনে আছে কিনা, সাফিক্স ডট জাভা। এটা আমরা যদি ইউজ করতে চাই, আমরা মাস্টারের মধ্যে গিয়ে এই যে সাপোর্টের পর যদি লিখে দেই ডট জাভা, বুঝা যাচ্ছে? এই যে লিখলাম, প্রথমে কি লিখেছি, বেস ইউআরএল, দেন index.php, দেন কন্ট্রোলার নেম, দেন ফাংশন নেম, ফাংশনের পরে কি হবে, এক্সটেনশন ডট জাভা। এই লাস্টের অংশটা কি আপনার ফাংশন সাপোর্ট? এটা সাপোর্ট, এটা হচ্ছে ফাংশন নেম। মানে লাস্ট মানে কন্ট্রোলারের পরে যা থাকবে ওটা ফাংশন নেম, স্ল্যাশের পরে ফাংশন নেম থাকবে, এবং ওইটাই আমরা হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে লিখবো ফাংশন নেম। না, এটা ফাংশন নেম। আমাদের ফাইলের নাম কি, সাপোর্ট ভিউ। হ্যাঁ, রাউটার, ইন্ডেক্স হচ্ছে কন্ট্রোল করছে সব। আচ্ছা, আমি দেখাচ্ছি, যাচ্ছি আমি একটু ডিসপ্লে করে নিয়ে আসছে না আমার জাভা। হোম পেজে কেন আসবে, আমি দিয়েছি। হোম পেজে তো রুট থাকবে, আমার ডোমেইন অ্যাড্রেস। আপনার হোমে গেলে তো আপনি আপনার ডোমেইনেই যাবেন না, তখন কেন দেখাবে? আপনি যেহেতু ফেসবুকে গেলে কি ওখানে দেখায় ডট সামথিং, ডোমেইনই তো নেই। আপনি যদি কোনো ইউআরএল হতো, ইউআরএল এর শেষে আপনি এটা আমার মাস্টার পেজে, যেখান থেকে আমি ফাংশন কল করছি, অটোলোড কনফিগে, অটোলোডে না, config.php তে, config.php লাইন নাম্বার 60 তে, কনফিগ ফোল্ডারে আমি আমার এক্সটেনশনটা চেঞ্জ করে আমি কনফিউজ করতে পারছি। হবে না, ওরা বুঝে যাবে, ক্লায়েন্টরা তো বোকা না। না, হ্যাকাররা হচ্ছে অনেক ভালো জানে, অনেক ভালো জানে। লাইন নাম্বার 60। আচ্ছা, আমি যদি দুইটা পেজ করতে পারি, আমি কি এই অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট সব করা যাবে না? একটু দেখান দেখি, দেখেন এখন করতে হবে। আপনি করেছেন সবগুলো পেজ? হ্যাঁ, করেন, সবগুলোই করেন। হ্যাঁ, অ্যাবাউট, ব্লগ আর কন্টাক্ট করেন, তারপরে আমি আরো কিছু দেখাবো। ওয়েলকাম, এটা একটা কন্ট্রোলার। আমি আরো কয়েকটা বিষয় ডাইনামিক করবো, একটু দেখবেন। তার মানে আমি কিন্তু ভুলে যেতে পারি নেক্সট ডে টাস্ক। নেক্সট ডে টাস্ক হচ্ছে যে কোনো টেমপ্লেটকে মাস্টারিং করে নিয়ে আসা, যে কোনো টেমপ্লেট। আপনাদের কাছে আরো 2-3টা টেমপ্লেট আছে, ওইগুলোর উপরে হাত ঘোরাবেন মাস্টারিং এর জন্য। হ্যাঁ, এটার জন্য ওকে থাকে। আর একটা পেজ নিয়ে আসা, একটা অ্যাডমিন টেমপ্লেট, গুগল থেকে সার্চ করে একটা অ্যাডমিন টেমপ্লেট কি করে নিয়ে আসা, কপি করে নিয়ে আসা পেন ড্রাইভে। হ্যাঁ, HTML হ্যাঁ নরমাল HTML CSS নিয়ে। হ্যাঁ, মাস্টার পেজ, অ্যাডমিন মাস্টার তৈরি করব নেক্সট ডেতে। আমাদের তো এটা ফ্রন্ট এন্ড মাস্টার হচ্ছে, নেক্সট ডেতে কনসেপ্ট হবে কি অ্যাডমিন মাস্টার। এবং অ্যাডমিন টেমপ্লেট যখন ডাউনলোড করবেন, ওখানে যেন প্রথমে লগইন পেজ থাকে, মানে অ্যাটলিস্ট যেন দুইটা পেজ থাকে, একটা হচ্ছে লগইন ভিউ আর একটা হচ্ছে ড্যাশবোর্ড ভিউ। ওকে,
একটা টেমপ্লেট অ্যাডমিনের টেমপ্লেট ডাউনলোড করবেন, ওখানে যেন মিনিমাম দুইটা পেজ থাকে, একটা হচ্ছে লগইন পেজ আর একটা হচ্ছে ড্যাশবোর্ড পেজ। ড্যাশবোর্ড বোঝা যাচ্ছে না, লগ ইন করার পর আপনি একটা সাইটে ঢুকে যে অবস্থা দেখতে পাবেন, এই যে লাইক আমি একটু দেখাই। এটা লাইক লগ ইন ভিউ, রাইট? না আমি দিব না, কি করবেন আপনার? এটা হচ্ছে ড্যাশবোর্ড, কিছুই নেই আমার এটাই দরকার। আমার একটা অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ড দরকার আর একটা লগ ইন ভিউ দরকার। নেক্সট ডেতে আমাদের টার্গেট হবে কি অ্যাডমিনের প্যানেলের কাজ শুরু করে দেওয়া। আগে অ্যাডমিন ডেভেলপ হবে, দেন ক্লায়েন্ট এন্ডের দিকে যাবে। অনলাইনে ফ্রি আছে প্রচুর। হ্যাঁ আচ্ছা, আমরা এনার্জি বক্স নিয়ে কাজ করছিলাম, এটা করি এবং এই পেজগুলোর কিছু বিষয় আমি একটু ডাইনামিক করার চেষ্টা করি। আরো কিছু বিষয় একটু খেয়াল করেন। আমি হোমে যাচ্ছি, এখানে দেখাচ্ছে কি হলো এটা আবার এখানে স্পেস করেছি। ঠিক আছে, সাপোর্টে আসছি, এখানে এনার্জি বক্স দেখাচ্ছে, এটা কি হওয়া উচিত? এটা আমার হোম। সাপোর্টে যখন আসবো তখন দেখাবে কি সাপোর্ট, তাই না? সো আমার টাইটেলটা কি হতে হবে? ডাইনামিক হতে হবে। তো একই জিনিস, সিমিলার কনসেপ্ট, ভেরিয়েবল কনসেপ্টে যেতে হবে। এখানে গিয়ে প্রথমে লিখবেন ডাটা ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। আমার ভেরিয়েবলের নাম দিচ্ছি কি টাইটেল। ডাটা এর আরেকটা ইন্ডেক্স নিলাম, এর মধ্যে লিখছি হোম। ঠিক আছে, আমি বললাম না যে একটা অ্যারেতে অনেকগুলো ইন্ডেক্স নেওয়া যায়, আর এই ইন্ডেক্সগুলো মাস্টার পেজের মধ্যে গিয়ে কি হিসেবে পাওয়া যায়? ভেরিয়েবল আকারে। তো এই যে টাইটেল ইন্ডেক্সটা, আমি যদি আমার মাস্টার পেজে যাই আর এটা মাস্টার পেজের এই টাইটেলের মধ্যে এটাকে আমি ইকো দিয়ে রাখি PSP ইকো ডলার তো ওখানে হোম আসবে। এই একই জিনিস, ইন্ডেক্সের নাম তো আমার সেম। সাপোর্টে গিয়ে কি লিখবো? এই হোমের জায়গায় সাপোর্ট লোড দিচ্ছি, হোম আসে, সাপোর্ট আসে, হ্যাঁ দেখাচ্ছে। এই যে টাইটেলের জায়গাটা মাস্টার পেজে, টাইটেলের জায়গায় ওই ইন্ডেক্সের নামটা, হ্যাঁ ইন্ডেক্সের নামটা লিখেছি। আমার ডাটা অ্যারের যে ইন্ডেক্সের নামটা সেটাই কিন্তু ইকো করছি। ডাটা অ্যারের মধ্যে মেইন কন্টেন্ট ছিল, সেটা তো আমরা মাঝখানের জায়গায় ইকো করেছিলাম, মনে আছে না? আপাতত এই কোড তো নিজেরাই করছি। পারবেন আগে তৈরি করে পরে না বলা যায়। এখানে মাস্টার রেসপন্সিবল একটা অনেকগুলো পেজ থেকে বাছাই করে একটা পেজ, একটাই মেইন পেজ। আমাদের মেইন যেগুলো জাস্ট ওই ফোকাসটা। এখন যদি আমি রাইটের পোরশনটা চেঞ্জ করতে চাই, ডাইনামিক করতে চাই, যে লাইক আমি আরেকটা জিনিস একটু দেখাতে যাচ্ছি, যে লাইক এই যে সাইড বার, আমি যখন হোম পেজে আছি, আমি যখন হোমে আছি তখন এই সাইড বার দেখাবে, সাপোর্টে গেলে এই সাইড বারটা দেখাবে না। সাইড বার বলতে কি সাইড বার মেনুটা, আমার এই
কি স্পন্সর তো দেখাবে, তাই না? এই অংশটা উপরের অংশটুকু আমি ভেরিয়েবলাইজ করবো না, আমি জাস্ট একটা ব্লক করে দেবো, একটা ডিফারেন্ট কনসেপ্ট নিব, এখানে একটা কনসেপ্ট আছে। তো এসইও হবে তো, ইন্ডেক্স তুলে দেবেন মাঝখান থেকে, কিওয়ার্ডিং করবেন, কিওয়ার্ডগুলো অ্যাডমিন প্যানেল থেকে নিয়ে আসবেন, যখন কিওয়ার্ডগুলো ডাইনামিক হবে অ্যাডমিন বসিয়ে দেবেন, কিওয়ার্ড ডেটাবেজে বসিয়ে দেবে, ওটাকে এখানে টাইটেলের মতো করেই হবে না, কাজ করবে। হ্যাঁ, করবে না কেন? ওটা তো HTML এসেই জেনারেট হচ্ছে, তাই না? আচ্ছা যাই হোক, আমি সাইড বারটা ব্লক করে দিতে যাচ্ছি, হোমের জন্য থাকবে, বাট সাপোর্টের জন্য এই সাইড বার মেনুটা থাকবে না, কিন্তু স্পন্সরস গুলো থাকবে। ওকে, সো টার্গেট হচ্ছে স্পন্সর থাকবে, সাইড বার মেনু থাকবে না। ওয়েলকামে গিয়ে আমি একটা কাজ করব, ডাটা সাইডবার আন্ডারস্কোর মেনু, একই জিনিস। হ্যাঁ, আমি আর বেশ ছুটি তো। হ্যাঁ, ভোটের আগের দিন ক্লাস আছে, আবার ভোটের দিন নাও হতে পারে, ক্লাসটা ভোটের দিন নাও থাকতে পারে, ভোটের আগের দিন ক্লাস কিন্তু হবে। আমাদের মেসেজটা ওই যে 11টা 12টা তার আগে দিলে ভালো হয়। আচ্ছা, আর ভিতরে ওই যে 12:30 একটা দিকে দিলে যারা স্টুডেন্ট থেকে আসে অন্য দিয়ে দেয়। পাইলো না। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, সাইড বার মেনু আমি ভ্যালু দিয়েছি কি 1, এটা শুধু ইন্ডেক্সের জন্য। ওকে, আমি মাস্টারের মধ্যে একটা লজিক সেট করছি, একটু খেয়াল করেন। স্পন্সর না, সাইড বারের অংশটা, সাইড বার মেনু এই অংশটুকু, এই ULLI এর সাইড বার মেনু অংশটুকু সাইড বার তো পুরোটাই, বাট এই গ্যাজেটের অংশটুকু আমি একটা স্টেটমেন্টের মধ্যে রাখবো, PHP এর স্টেটমেন্ট। আমি লিখছি ইফ, এবং ইফ এর মধ্যে পুরোটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে এই গ্যাজেটটাকে রাখলাম। এবার বলছি সাইড বার, আমার ইন্ডেক্সের নাম কিরকম দিয়েছিলাম না, সাইড বার মেনু। হ্যাঁ, সাইড বার মেনু ডলার সাইড বার মেনু আমি এখানে লিখছি। যদি সাইড বার মেনুতে ভ্যালু থাকে তাহলে এই অংশটা ডিসপ্লে করবে, সাইড বার মেনুতে ভ্যালু না থাকলে এই অংশটা ডিসপ্লে করবে না। এখন আমি যখন ইন্ডেক্স থেকে আসছি তখন সাইড বার মেনুতে ভ্যালু আছে, আমি 1 দিয়েছি। আমি যখন আসি ওয়েলকামের ইন্ডেক্স ফাংশন থেকে, দ্যাট মিন্স হোম থেকে, বাট যখন আমি সাপোর্টে আছি তখন কিন্তু সাইড বার মেনুতে কোনো কিছু পাঠাচ্ছি না, রাইট? সো লজিক্যাল ইমপ্লিমেন্টেশন এখানে হবে একটা, আমি যখন হোমে আছি ইটস ওকে, সব কাজ করছে, সবকিছুই ঠিকঠাক আছে, বাট যখন আমি সাপোর্টে যাচ্ছি তখন কিন্তু সাইড বার মেনু বলে আমি কোনো কিছু, কোনো ভেরিয়েবলে, কোনো অ্যারে ইন্ডেক্সে কোনো কিছু পাঠিয়েছি, সো সে ফলস পেয়েছে, সো ওই ব্লকটা আর এক্সিকিউট হয় নাই। আচ্ছা, মাস্টারে আগে বলে নেই যে আমি হোমের ইন্ডেক্স থেকে, মানে হোম পেজ লোড করছে কি ইন্ডেক্স ফাংশনটা, এর একটা ইন্ডেক্সের নাম বলেছে কি সাইড বার মেনু, এবং যার ভ্যালু দিচ্ছি 1, বাট আমি সাপোর্ট ফাংশন থেকে সাইড বার মেনুতে কোনো ভ্যালু পাস করছি না,
আমি সাপোর্ট ফাংশন থেকে সাইড বার মেনুতে কোনো ভ্যালু পাস করছি না, কারণ মাস্টারে গিয়ে যে অংশটাকে আমি ডিসপ্লে করব বা করব না, রাইট, আমি একবার ডিসপ্লে করব একবার ডিসপ্লে করব না, বা যখন ইচ্ছে ডিসপ্লে করব যখন ইচ্ছে এটাকে বন্ধ করে রাখবো, সে অবস্থায় যদি আনতে চায় তাহলে আমি যে ইন্ডেক্সের নাম বলেছিলাম সাইড বার মেনু, এটা ইফ দিয়ে টেস্ট করব, ইফ সেট, যদি এর ভেতরে ভ্যালু পাই ডিসপ্লে করবে, ভ্যালু না পেলে ইফ তো কি ট্রু হলে এক্সিকিউট হয় আর ফলস হলে এক্সিকিউট হয় না। আমরা 1 বলে হোমের বেলায় কি 1 দিয়েছিলাম না, যে কোনো ভ্যালু আপনার নামও দিতে পারেন, স্যার ওটাকে 0 করে দিলে কি আবার ফলস তাও তো হবে, 0 তো একটা ভ্যালু। নিচে কিন্তু সেকেন্ড প্যাকেটটা ক্লোজ। হ্যাঁ নিচে তো আমার এই যে স্টেটমেন্ট ক্লোজ, এই যে স্টেটমেন্টটা ক্লোজ স্যার হয়েছে। যদি সাপোর্টে চাই তাহলে আবার সাপোর্টে কল করে আসতে হবে। তাহলে সাইড বাই মেনু ভেরিয়েবল নেই না এটা তো আমার মাস্টার পেজ, এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না। সাপোর্ট ফাংশনের ভেরিয়েবলটা এটা তো কন্ডিশন দিয়ে দিয়েছে, এটাই তো একটা কন্ডিশন। যদি এরকম হয় যে 1 বলে একটা গেজে পাবলিশ করবে, যদি ও ট্রু হয় তাহলে আরেকটা গেজে পাবলিশ করবে, এই ক্ষেত্রে তো দরকার তো নেই আমার, আমি ইফ এলস দিয়েও তো করতে পারি সেটা, অনেক লজিক আছে, অনেক ভাবেই তো করা সম্ভব। ভেরিয়েবলটাতে সাপোর্ট ফাংশন ইউজ করে আসতাম তাহলে তো সাইড বাই মেনুটা হ্যাঁ আমি চাচ্ছিলাম এরকম, ধরেন যখন আমি হোমে আছি তখন আমার সাইড বার মেনুটা এরকম দেখাচ্ছে, যখন আমি ধরেন কন্ট্যাক্ট ক্লাসে চলে আসছি তখন সাইড বার মেনু ওই জায়গায় ওয়ানও কিছু দেখাচ্ছে। দেখাবে তো, করতেই পারবেন, শুধু ওই জায়গাটা না, অন্য জায়গায় আমি অনেক লজিক ইমপ্লিমেন্ট করতে লজিক পারি। ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ লজিক ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। এলস দিয়া আপনার কি দরকার আরেকটা মেনু নিয়ে নেবেন। আর ওই জায়গায় ঢুকে বলে আসবে না। আচ্ছা আমি যদি ইয়ে চাই যে হোমের থেকে তো জবাব দিয়ে দেবো। হ্যাঁ আমি চাচ্ছি এবার যে হোমে এটা দেখাবে, এনার্জি বক্স এই ইমেজের বক্সটা দেখাবে, সাপোর্টে গিয়ে দেখাবে না, আমার চাওয়া আপনার করতে হবে সেম ওয়েতে, এবার করে দেখান। স্যার এটা খারাপ জায়গা হবে। স্পন্সরটা করি না স্পন্সর না, আমি এটাই বাদ দিয়ে দিতে বলছি, এটা পসিবল না। হ্যাঁ এই ডিজাইনে এটা পসিবল না, কারণ এই এনার্জি বক্সের ইমেজটা পুরোটা জুড়ে আছে, মেনু টেনু সহ কিন্তু জুড়ে আছে, সো এটা করলে কাজ করবে না। আপনারা স্পন্সরটা করে দেখান, ঠিক আছে? স্পন্সর হোমে থাকবে না, বাট সাপোর্টে থাকবে। স্যার এই জিনিসটা তো করা যাবে যে এনার্জি বক্স লেখাটাই থাকবে না। এটা করা যাবে, এটা তো টেক্সট। আমি হোমে সাইড বার মেনু এবং স্পন্সরস দেখছি, আমি হোমে স্পন্সরকে দেখব না, বাট যখন আমি সাপোর্টে যাব তখন স্পন্সরকে দেখতে পাবো। স্যার সাইড বার তো দেখবেন। হোমে সাইড বার দেখব, স্পন্সর দেখব না, আর সাপোর্টে সাইড বার দেখব না, স্পন্সর দেখব। উল্টোটা, হ্যাঁ আমি হোমে দেখব সাইড বার বাট স্পন্সর দেখতে পাবো না, বাট যখন আমি সাপোর্টে আসব তখন স্পন্সর দেখব, সাইড বার দেখতে পারবো না। আমি যেটা করতে বলেছিলাম যে হোমে সাইড বার মেনু দেখা যাবে, কিন্তু সাপোর্টে শুধু স্পন্সর দেখাবে। হ্যাঁ সাপোর্টে স্পন্সর দেখা যাবে, বাট হোমে স্পন্সর দেখা যাবে না, এটাও বলেছিলাম। শুধু সাইড বার দেখবে। হ্যাঁ আমি এটাকে বলছি স্পন্সর মেনু, রাইট? স্যার এলস করে দিতে হবে। না ওখানে প্রতিবার সেট করার অর্থ কি, ওই আমি যদি লজিক অন্যভাবে ইমপ্লিমেন্ট করি অন্য কোনো পেজের ক্ষেত্রে, এই জন্য ইফ সেট করে রাখাই ভালো। ইফ এলস মানে কি, ইফ ট্রু না হলে এলস এক্সিকিউট হয়ে যাবে, রাইট? আমি যদি কোনো একটা পেজে গিয়ে বলি কোনো কিছুই আসবে না, নতুন কিছু আসবে, তখন তো বিপদ হয়ে যাবে। আচ্ছা আমি এবার স্পন্সর মেনু তৈরি করে রাখলাম, একটা স্পন্সর মেনুকে ব্লক করে দিয়ে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই জায়গায় স্পন্সর মেনু 1, হ্যাঁ তাহলে আমি যখন ইন্ডেক্সে আছি সাইড বার মেনু দেখাবে, আমি যখন সাপোর্টে আছি তখন স্পন্সর মেনু দেখাবে। প্রতিবারই কি করে রেখেছি, সেট করে রেখেছি ব্লকগুলো,
আমি যদি সাইড বার মেনু সাপোর্টেও দেখাতে চাই তাহলে কি করতে হবে, সাইড বার মেনুর এই লিংক এই পেজটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই হবে, তাই না? তো আমি দেখি কি হয়। স্যার সব জায়গায় ক্যারেগুলো কল করে নাল করে রাখলে কাজ করবে না? এগুলো কল করে নাম করে রাখলে বিপজ্জনক হতে পারে, বুঝছে না? তাহলে যে কোনো টেমপ্লেট আমি যতটুকু অংশ দেখালাম এর চেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, মানে আরো নতুন করে ট্রাই করতে হবে, আরো নতুন নতুন লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার মনে যা চাই সেটা করার চেষ্টা করবেন। পারবো যে এটা কিন্তু ম্যান্ডেটরি না, না পারলে তো ট্রাই করতে হবে, তাই না? না পারলে এসে ক্লাসে বলতে হবে। কারণ সময় দেখা যায় আমরা যখন যে কোনো একটা নতুন আপডেট, হ্যাঁ আমরা চাচ্ছি যে ওখানে শো করবে, যতগুলো শো করবে যে ভয়েস দেওয়া দিলেই তো আমাদের পুরোপুরি অ্যারেটা শো করে লুপ চালিয়ে দিল, পুরো ফ্রেমওয়ার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর ইচ ইউজ করবো, দেখবেন সবগুলোর ভেরিয়েবল অ্যারেটা করবে। আমি বলেছিলাম না যে অ্যারে অত্যন্ত ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে না? অ্যাসোসিয়েটিভ অ্যারে, ফাংশন, এই কনসেপ্টগুলো আস্তে আস্তে উঠে আসে। সো থ্যাংক ইউ, আজকের মতো আমি কোড দিয়ে দিচ্ছি, আজকে থেকে কোড দিতে হবে।